সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। গাইডলাইন একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা এখন পড়তেছিলাম প্রিন্সিপালস অফ ফাইন্যান্সের টাইম ভ্যালু অফ মানি। টাইম ভ্যালু অফ মানিতে আমরা অলরেডি অনেকগুলো ক্লাস নিয়ে ফেলছি। আমাদের প্রথম দুইটা ক্লাস শুধুমাত্র সিঙ্গেল অ্যামাউন্ট অফ মানির অঙ্ক নিয়ে ডিসকাস করছিলাম। পরের দুইটা ক্লাসে আমরা এনইউটি নিয়ে ডিসকাস করছিলাম। আর এখন যে লেকচারগুলো আমরা সলভ করব সেগুলোতে আর সিঙ্গেল অ্যামাউন্ট এনইউটি ওরকম আলাদা করে কোনো কনসেপ্ট নাই। এখানে মিক্স অনেক ভেরিয়েশনের অঙ্ক আমরা পাবো। তাহলে আমরা এক নম্বর প্রবলেম দেখি। ইউ আর কনসিডারিং পারচেজিং অফ অ্যান অ্যাপার্টমেন্ট অ্যাট গুলশান কস্টিং টাকা 50 লাখ। তাহলে তুমি চাচ্ছ গুলশানে একটি অ্যাপার্টমেন্ট কিনতে এবং অ্যাপার্টমেন্টের মূল্য হচ্ছে 50 লাখ। ইউ হ্যাভ 3 অফার্স, তোমার জন্য 3টা অফার দেওয়া আছে। এক নম্বরে বলা হচ্ছে পে ফুল ইন ক্যাশ, পুরো টাকাটাই ক্যাশে দিয়ে দিবা। 2 নম্বরে বলা হচ্ছে পে 25% অফ দ্য কস্ট ইন ক্যাশ ইমিডিয়েটলি। এই 50 লক্ষ টাকার 25% এখন দিয়ে ফেলবে, আর বাকি যে টাকাটা থাকে সেটা প্রতি বছরে 6,60,000 টাকা করে দিবা। এভাবে কয় বছর? 10 বছর। কয় পার্সেন্ট সুদ সেটা কিন্তু এখানে নাই, আমাদেরকে একটু পরে ফাইন্ড আউট করে নিতে হবে। 3 নম্বরে বলা হচ্ছে এই 50% অফ দ্য কস্ট ইন ক্যাশ ইমিডিয়েটলি, 50 লক্ষ টাকার 50% এখন দিয়ে ফেলবে, আর বাকি যে টাকাটা থাকে তাহলে আর বাকি থাকে কত পার্সেন্ট? 25 লাখ। এই 25 লাখ অ্যান্ড টেক এ লোন অফ টাকা 25 লাখ ফ্রম BSBFC, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, পেয়েবল বাই মান্থলি ইনস্টলমেন্ট ওভার দ্য নেক্সট 20 years উইথ 15% ইন্টারেস্ট। তাহলে 3 নম্বরটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি সেটা হচ্ছে এরকম, 50 লক্ষ টাকার 50% এখন দিয়ে ফেলবে, দ্যাট মিনস 25 লাখ টাকা এখন দিয়ে ফেলবে, আর বাকি 25 লাখ যেটা টাকা সেটা বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে 15% সুদে লোন নিবা এবং মান্থলি ইনস্টলমেন্টে কী করতে হবে? পে করতে হবে। কয় বছরে পরিশোধ করতে হবে? 20 বছরে পরিশোধ করতে হবে। নিচে বলা হচ্ছে অ্যাজিউম 12% অপরচুনিটি কস্ট। তাহলে এই 12% অপরচুনিটি কস্ট এটা কার জন্য? অবভিয়াসলি এটা 3টা অল্টারনেটিভের জন্য। অল্টারনেটিভ 1 এর জন্য 12%, অল্টারনেটিভ 2 এর জন্য 12%, অল্টারনেটিভ 3 এর জন্য কত পার্সেন্ট? 12%। আর অল্টারনেটিভ 3-তে আলাদা করে একটা কত পার্সেন্ট আছে? 15% আছে। বলা হচ্ছে হুইচ অফার শুড ইউ অ্যাকসেপ্ট, এখান থেকে তুমি কোনটা অ্যাকসেপ্ট করবে। তাহলে আমার প্রশ্নটাকে একটু অ্যানালাইসিস করি। গুলশানে একটি অ্যাপার্টমেন্ট কিনতে চাচ্ছ যেটার মূল্য হচ্ছে কত? 50 লাখ। অ্যাপার্টমেন্টের মালিক তোমাকে 3টা অফার দিল। একটা অফার হচ্ছে তুমি চাইলে আজকে পুরো টাকাটা ক্যাশে দিতে পারো। আর 2 নম্বরে বলা হচ্ছে পুরো টাকার 25% এখন দিয়ে ফেলবে, আর বাকি যে টাকাটা থাকে সেটা প্রতি বছরে 6,60,000 টাকা করে দিবা। এভাবে কয় বছর দিবা? 10 বছর দিবা। কয় পার্সেন্ট সুদে? অবভিয়াসলি এই 12% সুদে। তাহলে 1 নম্বরেও কিন্তু 12% আছে, কিন্তু প্রয়োজন নাই বলে আমরা নিই নাই। তাহলে 2 নম্বরে 12%টাকে আমরা ইউজ করব। এবার 3 নম্বরে বলা হচ্ছে পুরো টাকার 50% এখন দিয়ে ফেলবে, দ্যাট মিনস 25 লাখ টাকা এখন দিয়ে ফেলবে, আর বাকি যে 25 লাখ টাকা থাকে সেটা তোমাকে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে লোন নিতে হবে, 15% সুদে লোন নিতে হবে এবং 20 বছরে পরিশোধ করতে হবে মান্থলি ইনস্টলমেন্ট, মাসিক কিস্তিতে। তাহলে এটা হচ্ছে ব্যাংকের সাথে এই কথাগুলো। আমাদেরকে কাজ করতে হবে অ্যাপার্টমেন্টের মালিকের সাথে, আর অ্যাপার্টমেন্টের মালিকের সাথে কত পার্সেন্ট? 12%। তাহলে অঙ্কটা যদি আমরা করি আরও ক্লিয়ার হয়ে যাব। তাহলে নিচে বলা হচ্ছে কোন অফারটা তুমি অ্যাকসেপ্ট করবে। তাহলে এখন আমরা সবগুলোর প্রেজেন্ট ভ্যালু বের করবো। তাহলে প্রেজেন্ট ভ্যালু কেন বের করবো? 1 নম্বরে বলা হচ্ছে পুরো টাকাটাই এখন দিয়ে ফেলবে, তাহলে এখন মানে অবশ্যই প্রেজেন্ট ভ্যালু। তো এটা যেহেতু প্রেজেন্ট ভ্যালু, আমরা বাকিগুলো কি বের করবো? প্রেজেন্ট ভ্যালু বের করবো। তাহলে আমাদের কম্পারিজন করতে খুবই সুবিধা হবে। তাহলে অল্টারনেটিভ 1 আমরা দেখি। রিকোয়ারমেন্ট 1-এ লিখছি পিবি ইকুয়াল, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল কত? 50 লাখ। শেষ, কোনো কাজ করতে হয় নাই। এখন 2 নম্বর অল্টারনেটিভে যাব। বলা হচ্ছে 2 নম্বর অল্টারনেটিভে কী বলা ছিল? 25% টাকা এখন পরিশোধ করে ফেলবো, আর বাকি যে টাকাটা আছে সেটা প্রতি বছর 6,60,000 টাকা করে 10 বছরে পরিশোধ করব। কয় পার্সেন্টে? 12%। এবং 12% বলতে কোনটা? ওই অপরচুনিটি কস্টটা। তাহলে দেখো পুরো টাকার, দ্যাট মিনস 50 লক্ষ টাকার একটা অংশ যেটা এখন পরিশোধ করব সেটা হবে কি? ডাউন পেমেন্ট। তাহলে ডাউন পেমেন্ট ইকুয়াল 50 লাখ টাকার কত পার্সেন্ট? 25%, দ্যাট মিনস কত? 12,50,000। আর বাকি যে টাকাটা আছে সেটা কিস্তিতে পরিশোধ করব 10 বছরে 12% সুদে।
তাহলে আমরা পিবি বের করব। তাহলে পিবি কেন বের করতেছি, এটা পিবি এর জন্য। তাহলে পিবি ইকুয়াল, এটা এনুইটির অঙ্ক, যেহেতু এখানে ইনস্টলমেন্ট বলা আছে, তাহলে পিবি সূত্র আমরা জানি দুইটা এনুইটিতে, একটা হচ্ছে কিস্তি টাকাটা শুরুতে হলে, একটা হচ্ছে কিস্তি টাকা শেষে হলে। এখানে শুরু শেষ কিছুই বলা ছিল না, তাই আমরা শেষে দিলাম। তাহলে পিবি ইকুয়াল A/R ইন্টু 1 মাইনাস 1/1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। তাহলে এর মান কত, প্রতি বছরে 6,60,000 টাকা। আর এর মান কত পার্সেন্ট, 12%, যেটা অপরচুনিটি কস্ট সেটা 1 মাইনাস 1/1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। এই আর এর মান 12%, n এর মান কত বছর, 10 বছর। ক্যালকুলেশন করলে কত পাবো, 37,29,165। তাহলে এখানে দুইটা অংশ, একটা হচ্ছে ডাউন পেমেন্ট আর একটা হচ্ছে পিবি। তাহলে ডাউন পেমেন্টও পিবির একটা অংশ। তাহলে আমরা লিখছি টোটাল পিবি ইকুয়াল এই ডাউন পেমেন্ট 12,50,000 যোগ পিবি। ক্যালকুলেশন করলে কত পাবো, 49,79,165। তাহলে অল্টারনেটিভ 1 অনুযায়ী 50 লাখ, অল্টারনেটিভ 2 অনুযায়ী 49,79,165। এখন আমরা যাব 3 নম্বর অল্টারনেটিভে। তাই 3 নম্বর অল্টারনেটিভে অনেকগুলো কথা বলা ছিল, সেটা আমি আবারও রিভিউ করছি। 50% টাকা এখন পে করবে, দ্যাট মিন্স 25 লাখ টাকা এখন পে করবে। আর 50% যেটা আছে সেটা পে না করে কী করতেছো, আগে ব্যাংক থেকে লোন নিচ্ছ। কয় পার্সেন্ট সুদে লোন নিচ্ছ, 15% সুদে লোন নিচ্ছ, এবং মাসিক কিস্তিতে পরিশোধ করবা কয় বছরে, 20 বছরে। তাহলে সেখান থেকে আমরা আগে ইনস্টলমেন্টটা বের করে নিই। তাহলে দেখো পিবি অফ লোন অ্যাট 15%। তাহলে ব্যাংক থেকে যে লোন নিচ্ছ সেই লোনটা কত পার্সেন্ট সুদে নিচ্ছ, 15% সুদে নিচ্ছ। এই জন্য আমি 15% দিয়ে পিবি সূত্র দিব, পিবি ইকুয়াল A/R/M। এখানে R/M কেন আসছে, কারণ এখানে মান্থলি বলা ছিল 1 মাইনাস 1/1 প্লাস R/M হোল টু দি পাওয়ার mn। তাহলে পিবি কত, 25 লাখ, কারণ ব্যাংক থেকে লোন নিচ্ছে 25 লাখ। লোন ল্যান্ড বড় মানেই প্রেজেন্ট ভ্যালু, এই প্রেজেন্ট ভ্যালু 25 লাখ। এর মান নাই, এর মানটা আমরা বের করব। আর এর মান কত পার্সেন্ট, 15%, তার কারণ ব্যাংক থেকে 15% সুদে লোন নিচ্ছ। আর এম এর মান 12, কেন 12, এখানে যেহেতু মান্থলি বলা আছে, মান্থলি ইনস্টলমেন্ট। একইভাবে এখানে আর এর মান 15%, এম এর মান 12, mn। তাহলে এম এর মান 12 ইন্টু এন এর মান কত, 20। ক্যালকুলেশন করে আমরা এর মান পাচ্ছি কত, 32,919। তাহলে এটা হচ্ছে ব্যাংকের সাথে রিলেটেড। এই গণনাটা কার সাথে রিলেটেড, ব্যাংকের সাথে রিলেটেড। কিন্তু আমাদেরকে অঙ্কটা করতে হবে অ্যাপার্টমেন্টের মালিকের সাথে। 1 নম্বর অল্টারনেটিভ যেটা করছি সেটা অ্যাপার্টমেন্টের মালিকের সাথেই ছিল। 2 নম্বর রিকোয়ারমেন্ট যেটা ছিল সেটাও অ্যাপার্টমেন্টের মালিকের সাথে ছিল। 3 নম্বর রিকোয়ারমেন্টে আমরা 15% দিয়ে যে কাজটা করছি সেটা হচ্ছে ব্যাংকের সাথে রিলেটেড, কিন্তু আমাদেরকে করতে হবে অ্যাপার্টমেন্টের মালিকের সাথে। অর্থাৎ আমি যদি এখানে আরও ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে ব্যাংক থেকে যখন তুমি লোন নিবে তোমাকে কয় পার্সেন্ট সুদ দিতে হবে, 15% সুদ দিতে হবে। আবার তুমি যখন অ্যাপার্টমেন্টের মালিককে কিস্তি আকারে টাকা দিবে, তখন অ্যাপার্টমেন্টের মালিক তোমাকে সুবিধা দিবে হচ্ছে 12%। তাহলে এখন আমাদেরকে 12% দিয়ে পিবি বের করতে হবে। দেখা যাক তাহলে পিবি অফ ইনস্টলমেন্ট অ্যাট 12%। তাহলে অ্যাপার্টমেন্টের মালিকের সাথে, তাহলে পিবি ইকুয়াল A/R/M ইন্টু 1 মাইনাস 1/1 প্লাস R/M হোল টু দি পাওয়ার mn। তাহলে এখানেও আমরা এম আনছি কেন, যেহেতু মান্থলি বলা আছে। কারণ আমরা যে ইনস্টলমেন্টের টাকাটা পাইছি সেটা কীভাবে পাইছিলাম, মান্থলি ইনস্টলমেন্ট পাইছি। তাহলে এর মান কত, 32,919। আর এর মান কিন্তু এখন কত পার্সেন্ট, 12%, দ্যাট মিনস অপরচুনিটি কস্টটা। আর এম এর মান 12, যেহেতু মান্থলি বলা আছে। এন এর মান কত, 20। এখন আমরা এর মান বসেছি কোত্থেকে, ওই একটু আগে যেটা পাইছি সেটা ব্যাংকের সাথে যেটা রিলেটেড ছিল সেটা 32,919। আর আর এর মান হচ্ছে অপরচুনিটি কস্টটা, এম এর মান 12, আর এন এর মান কত, 20। ক্যালকুলেশন করলে কত পাবো, 29,89,704। তাহলে এখন আমাদেরকে টোটাল পিবি বের করতে হবে। তাহলে টোটাল পিবির ক্ষেত্রে আমাদের একটা ডাউন পেমেন্ট ছিল, ডাউন পেমেন্ট কত ছিল, 25 লাখ। আর এখানে পিবি পাইছি কত, 29,89,704। এখন যোগ করলে কত পাবো, 54,89,704। তাহলে এখন আমরা তিনটা অল্টারনেটিভে 3 ধরনের প্রেজেন্ট ভ্যালু পাইছি। তো যেহেতু আমরা অ্যাপার্টমেন্টটা কিনবো, সেক্ষেত্রে আমার কাছে কোনটা গ্রহণযোগ্য হবে, যেটাতে কস্ট কম সেটা। তাহলে এখানে কস্টের মধ্যে সবচেয়ে কম কস্ট অর্থাৎ কম পিবি ছিল অল্টারনেটিভ 2। তাহলে কি লিখছি দেখো, অ্যাজ দ্য পিবি অফ অপশন 2 ইজ লোয়ার দ্যান দ্য আদার্স। তাহলে অপশন 2 এর পিবি ছিল সবচেয়ে কম, সো উই শুড অ্যাকসেপ্ট দ্য অপশন 2। আমাদের অপশন 2 অ্যাকসেপ্ট করা উচিত। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট ছিল, খুবই, এবং ক্রিটিক্যালও ছিল। তো তোমাদেরকে এটা বারবার প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এখন আমরা আর একটা প্রবলেমে যাচ্ছি, প্রবলেম নাম্বার 2। এটাও কিন্তু ক্রিটিক্যাল এবং ইম্পর্টেন্ট। ইউর ফাদার হ্যাজ প্রমিস টু গিভ ইউ টাকা 1 লাখ ইন ক্যাশ অন ইউর 25th বার্থডে ফর এ ফরেন ট্যুর। তাহলে তোমার বাবা তোমাকে প্রমিস করলো তোমার 25তম জন্মদিনে
ফরেন ট্যুর করার জন্য তোমাকে কত টাকা দিবে? 1 লাখ টাকা দিবে 25তম জন্মদিনে। টুডে ইজ ইউর 16th বার্থডে। এখন তোমার কততম বার্থডে? 16তম। তাহলে এখন তোমার 16তম বার্থডে, কিন্তু তোমাকে গিফট করবে কখন? 25তম জন্মদিনে। তাহলে অবভিয়াসলি 1 লাখ টাকাটা হচ্ছে ফিউচার ভ্যালু। ইউ ওয়ান্টস টু নো 3 থিংস। তাহলে তুমি 3টা বিষয় জানতে চাচ্ছ। 1 নম্বর হচ্ছে ইফ হি ডিসাইডস টু মেক অ্যানুয়াল পেমেন্ট ইনটু এ ফান্ড আফটার 1 year, হাউ মাচ উইল ইজ হ্যাভ টু বি ইফ দ্য ফান্ড পেজ 8%। তাহলে সে যদি ডিসাইড করে সে 1 বছর পরে এই ফান্ডটা ক্রিয়েট করতে চায়, তাহলে তাকে প্রতিবারে কত টাকা করে রাখতে হবে? 8% সুদে। 2 নম্বরে বলা হচ্ছে ইফ হি ডিসাইডস টু ইনভেস্ট এ লাম্প সাম ইন দ্য অ্যাকাউন্ট আফটার 1 year, 1 বছর পরে যদি সে একটা লাম্প সাম অ্যামাউন্ট রাখতে চায়, তাহলে তাকে সিদ্ধান্ত নিতে হবে সে কত টাকা রাখবে, লাম্প সাম অ্যামাউন্টটা কত হবে। 3 নম্বরে বলা হচ্ছে ইফ ইন এ দ্য পেমেন্ট আর মেড ইন দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, হাউ মাচ ইট উইল বি দ্য ভ্যালু অফ অ্যানুইটি। তাহলে অ্যানুইটির ভ্যালু কত হবে? কিন্তু 1 নম্বর যেটা সেটার মতো করেই টাকাটা রাখবে, কিন্তু সেখানে রাখতেছে 1 বছর পরে, দ্যাট মিনস বছরের শেষে, কিন্তু এখানে রাখবে কি? বছরের শুরুতে, বিগিনিং অফ দ্য ইয়ার। আর এটা হচ্ছে আফটার 1 year, 1 বছর পরে, আর এটা হচ্ছে বিগিনিং অফ দ্য ইয়ার। হতে পারে তোমাদের কাছে একটু গেঞ্জাম লাগছে, আমি একদম ইজি করে দিচ্ছি। আজকে তোমার 16তম জন্মদিন এবং তোমার 25তম জন্মদিনে তোমার আব্বা তোমাকে 1 লাখ টাকা দিবে তোমার ফরেন ট্যুরের জন্য। আজকে 16তম জন্মদিন, 25তম জন্মদিনে দিবে, দ্যাট মিনস ফিউচার ভ্যালু। তো উনি চাচ্ছে টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা কোনো একটা জায়গায় রাখবে, একটা ফান্ড করবে, সেখানে প্রতি বছরে বছরে টাকা রাখবে, এবং প্রতি বছরে বছরে কত টাকা রাখলেই ওই 25তম জন্মদিনে 1 লাখ টাকা হবে। কিন্তু বলা হচ্ছে 1 নম্বর রিকোয়ারমেন্টে বলা হচ্ছে বছরের শেষে টাকাটা রাখবে, 3 নম্বর রিকোয়ারমেন্টে বলা হচ্ছে বছরের শুরুতে টাকাটা রাখবে, আর 2 নম্বরে বলা হচ্ছে একটা লামসাম অ্যামাউন্ট যদি রাখে 1 বছর পরে, 1 বছর পরে একটা লামসাম অ্যামাউন্ট রাখবে, এবং 25তম জন্মদিনে গিয়ে টাকাটা কত হবে? ওই 1 লাখ টাকা হবে। ওই লামসাম অ্যামাউন্টটা আমাদেরকে বের করতে হবে। আমাদের কাছে কিন্তু ফিউচার ভ্যালুটা আছে। তাহলে 1 নম্বর রিকোয়ারমেন্টে হচ্ছে ইনস্টলমেন্ট বের করতে হবে, কিন্তু কিস্তি টাকাটা বছরের শেষে হবে। আর 3 নম্বর রিকোয়ারমেন্টে আমাদেরকে ইনস্টলমেন্ট বের করতে হবে, কিস্তি টাকাটা শুরুতে হবে। 2 নম্বরে আমাদেরকে লামসাম অ্যামাউন্ট বের করতে বলছে, দ্যাট মিনস সিঙ্গেল অ্যামাউন্ট অফ মানি বের করতে বলছে। তাহলে আমরা রিকোয়ারমেন্টগুলো দেখি। রিকোয়ারমেন্ট 1, আমি রিকোয়ারমেন্ট 1-এর ইনফরমেশনগুলো আবারও এখানে লিখে দিছি। দেখো 1 নম্বর রিকোয়ারমেন্ট কী ছিল? ইফ হি ডিসাইডস টু মেক অ্যানুয়াল পেমেন্ট, মানে অ্যানুয়াল পেমেন্ট কত হবে সেটা, যদি বছরের শেষে টাকাটা রাখে। আর কত পার্সেন্ট সুদ দিবে? 8% সুদ দিবে। তাহলে আমরা কিসের সূত্র দিব? প্রেজেন্ট ভ্যালুর সূত্র দিব নাকি ফিউচার ভ্যালুর সূত্র দিব? অবভিয়াসলি ফিউচার ভ্যালুর সূত্র দিব, কারণ এখানে যে মানটা দেওয়া আছে সেটা ফিউচার ভ্যালুর মান দেওয়া আছে। তাহলে এফ ভি ইকুয়াল এ বাই আর ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে ফিউচার ভ্যালু কত আছে? 1 লাখ। আর এর মান কত পার্সেন্ট? 8%। এখন n এর মান কত হবে? এটা একটা ব্যাপার না? তাহলে এখন 16তম জন্মদিন, তাহলে জন্মদিন শুরু হয়, আমরা জন্মদিন কখন সেলিব্রেট করি? যেদিন আমার জন্মদিন শুরু হবে, আমি নতুন বছরে পদার্পণ করব। তাহলে 16তম জন্মদিনে টাকা, 16তম জন্মদিন এখন থেকে আমাকে 25তম জন্মদিন যেতে হবে। তাহলে 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, তাহলে 24 পর্যন্ত যেতে পারবো, 25 যেতে পারবো না, কারণ 25 তো বছরের শুরু। তাহলে এর মান কত হবে? 9 বছর হবে। 16 থেকে যদি আমরা 25-এ কাউন্ট করি, তাহলে কত হবে? এর মান 9 বছর হবে। আমি এখানে দেখা দিলাম 25 বিয়োগ 16, দ্যাট মিনস 9 বছর। আর আর এর মান 8%। আর এফ বি কত? 1 লাখ। তাহলে ক্যালকুলেশন করলে এর মান কত হবে? 8008 হবে। অর্থাৎ প্রতি বছরের শেষে যদি উনি 8008 টাকা করে রাখে, 16তম জন্মদিন থেকে যদি শুরু করে 25তম জন্মদিনে গিয়ে টাকাটা কত হবে? 1 লাখ হবে। সেই ক্ষেত্রে ওনাকে প্রতি বছরে কত টাকা করে রাখতে হবে? 8008 টাকা করে রাখতে হবে, এবং প্রতি বছরের শেষে রাখতে হবে। শেষ। এখন আমরা 2 নম্বর রিকোয়ারমেন্টে যাব। 2 নম্বর রিকোয়ারমেন্টের ইনফরমেশনটা আমি এখানে লিখছি। ইফ হি ডিসাইডস টু ইনভেস্ট এ লাম্প সাম ইন দ্য অ্যাকাউন্ট আফটার 1 year, যদি উনি পুরো টাকাটা একসাথে রাখতে চায়, লাম্প সাম অ্যামাউন্ট রাখতে চায়, কিন্তু রাখবে কখন? 1 বছর পরে। তাহলে 25তম জন্মদিনে গিয়ে কত টাকা হবে? 1 লাখ টাকা হবে। তাহলে এটা হচ্ছে সিঙ্গেল অ্যামাউন্ট অফ মানির অঙ্ক। বের করতে হবে কিসের মান? পিবির মান। তাহলে পিবি ইকুয়াল এফ ভি ডিভাইড বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে এফ ভি কত? 1 লাখ। এফ ভি কত? 1 লাখ।
আর এর মান কত পার্সেন্ট? 8%। এন এর মান কত হবে? এখানে এন এর মান হবে 8। কেন? লামসাম অ্যামাউন্ট বের করতে বলছে, কিন্তু টাকা রাখবে উনি কখন? 1 বছর পরে। তাহলে 1 বছর পরে মানে তাহলে এখন 16তম জন্মদিন, তাহলে 17তম জন্মদিন থেকে রাখবে, 17 থেকে রাখবে। তাহলে 17 থেকে আমরা কাউন্ট করতে পারবো 24 পর্যন্ত, কারণ 25তম জন্মদিন মানে এটা সবে মাত্র শুরু। তাই এখানে 17 থেকে 24 যদি আমরা হিসাব করি, এর মান কত হবে? 8 বছর হবে। তাহলে ক্যালকুলেশন করলে কত? 54,027। অর্থাৎ উনি যদি 17তম বছরে 17তম জন্মদিনে 54,027 টাকা রাখে, 25তম জন্মদিনে গিয়ে টাকাটা কত হবে? 1 লাখ টাকা হবে। ওকে, এখন আমরা দেখবো রিকোয়ারমেন্ট 3। তাহলে রিকোয়ারমেন্ট 3 এবং রিকোয়ারমেন্ট 1 একই। রিকোয়ারমেন্ট 1-এ বলা ছিল বছরের শেষে টাকাটা রাখবে, আর রিকোয়ারমেন্ট 3-তে বছরের শুরুতে টাকাটা রাখবে। তাহলে এটা যেহেতু ইউনিটের অঙ্ক, এখানেও এন এর মান কত হবে? এখানেও এন এর মান হবে 9। তাহলে এফ ইকুয়াল a বাই r ইন্টু 1 প্লাস r হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 1 প্লাস r। তাহলে এফ এর মান কত? 1 লাখ। আর এর মান হচ্ছে 8%, এন এর মান হচ্ছে কয় বছর? 9 বছর। ওই আর এর মান আবার পয়েন্ট কত? 0.08। ক্যালকুলেশন করলে কত আসবে? 7,415। তাহলে অঙ্কটাকে আমরা একটু সামারি করি। আমি আবারও শুরু থেকে সামারি করে দিচ্ছি। এখন 16তম জন্মদিন, 25তম জন্মদিনে 1 লাখ টাকা দিবে। তো 1 নাম্বার রিকোয়ারমেন্টে বলা ছিল এনুইটি, 3 নম্বরে বলা ছিল এনুইটি, আর 1 নম্বরে বলা ছিল কিস্তি টাকাটা শেষে রাখবে, আর 3 নম্বরে বলা ছিল কিস্তি টাকাটা শুরুতে রাখবে, আর 2 নম্বর অঙ্কে বলা ছিল লামসাম অ্যামাউন্ট, দ্যাট মিনস সিঙ্গেল অ্যামাউন্ট প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে, কিন্তু টাকাটা রাখবে 1 বছর পরে। এই জন্য এন এর মান কত? 8। আর 1 নম্বর এবং 3 নম্বর রিকোয়ারমেন্টে এন এর মান কত? 9। তোমরা বুঝার চেষ্টা করবা, না বুঝলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবো। আচ্ছা, প্রবলেম নাম্বার 3 করার আগে আমরা একটা ছোট কনসেপ্ট শিখে নিই, সেটা হচ্ছে চিরস্থায়ী বার্ষিক বৃত্তি, যেটা আমি তোমাদেরকে আগেও বলছিলাম। আমি এই অঙ্ক পাইলে এটা ডিসকাস করব। তাহলে চিরস্থায়ী বার্ষিক বৃত্তি কি? এটা এক ধরনের সাধারণ বৃত্তি যার বহিঃপ্রবাহ কিংবা আন্তঃপ্রবাহ ভবিষ্যতে নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকে। এইসব বৃত্তির মেয়াদ অসীম, এটা একদম অসীম, অনন্তকাল। আর কানাডা এবং যুক্তরাজ্যে এই ধরনের বৃত্তিকে কনসোলস বলে, আর ইউএসএতে এই ধরনের বৃত্তিকে কি বলে? পারপেচুইটি বলে। তাহলে চিরস্থায়ী বৃত্তির সূত্র আমরা অঙ্কের সাথেই শিখে ফেলবো। দেখা যাক একটা প্রবলেম সলভ করে আগে। প্রবলেম নাম্বার 3, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ফলোইং ক্যাশ ফ্লো অ্যাট অ্যান ইন্টারেস্ট রেট অফ 12% পার অ্যানাম বা পার ইয়ার। তাহলে আমাদেরকে বের করতে বলছে প্রেজেন্ট ভ্যালু, রিকোয়ারমেন্ট বলা আছে কিন্তু ইজিলি। প্রেজেন্ট ভ্যালু কত পার্সেন্ট সুদ? 12% সুদ, বার্ষিক সুদের হার 12%। 1 নম্বর রিকমেন্ডে বলা হচ্ছে টাকা 100 রিসিভস 5 ইয়ার ফ্রম নাও, এখন থেকে 5 বছর পরে 100 টাকা রিসিভ করবে। প্রতি বছর ধরে 100 টাকা রিসিভ করবে বলো নাই, কিন্তু এখন থেকে 5 বছর পরে 100 টাকা রিসিভ করবে। দ্যাট মিনস এই 100 টাকাটা হচ্ছে ফিউচার ভ্যালু, সেখান থেকে আমাদেরকে প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। 2 নম্বরে বলা হচ্ছে টাকা 100 রিসিভস ইচ ইয়ার বিগিনিং 1 ইয়ার ফ্রম নাও অ্যান্ড কন্টিনিউ থ্রু ফর এভার। তাহলে প্রতি বছরেই 100 টাকা করে রিসিভ করবে, এবং প্রতি বছরের শুরুতে নাকি শেষে? দেখে মনে হচ্ছে শুরুতে, এটা শুরুতে নয়। আমি বলছিলাম ইচ ইয়ার বিগিনিং 1 ইয়ার ফ্রম নাও, মানে প্রতি বছরের শেষে। প্রতি বছরের শেষে কত টাকা রিসিভ করবে? 100 টাকা রিসিভ করবে। এভাবে অনির্দিষ্ট কাল পর্যন্ত রিসিভ করবে। তার মানে এটা হচ্ছে কি? চিরস্থায়ী বার্ষিক বৃত্তি। তাহলে আমরা সলিউশনে যাচ্ছি। রিকোয়ারমেন্ট নাম্বার 1 কি দিলাম? 1 নম্বর রিকোয়ারমেন্ট কি বলা ছিল সেটা আমি এখানে আরও ক্লিয়ার করে দিলাম। টাকা 100 রিসিভস 5 ইয়ার ফ্রম নাও, এখন থেকে 5 বছর পরে 100 টাকা রিসিভ করা হবে। তাহলে এখন থেকে 5 বছর পরে যে 100 টাকা রিসিভ করবে সেটা অবশ্যই ফিউচার ভ্যালু। সেই ফিউচার ভ্যালু প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। তার মানে এটা সিঙ্গেল অ্যামাউন্টে করতে হবে। তাহলে পিভি ইকুয়াল এফ ভি ডিভাইড বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। তাহলে এফ ভি কত? 100, আর এর মান কত পার্সেন্ট? 12%, এন এর মান কত? 5 বছর। ক্যালকুলেশন করলে কত? 56.74। এখন আমরা দেখবো রিকোয়ারমেন্ট 2। তাহলে রিকোয়ারমেন্ট 2-তে কি বলা ছিল? টাকা 100 রিসিভস ইচ ইয়ার বিগিনিং 1 ইয়ার ফ্রম নাও অ্যান্ড কন্টিনিউইং ফর এভার। তাহলে প্রতি বছরের শেষে 100 টাকা করে রিসিভ করবে। এভাবে কয় বছর রিসিভ করবে? অনির্দিষ্ট কাল পর্যন্ত। তাহলে অনির্দিষ্ট কালের ক্ষেত্রে সূত্র হচ্ছে বের করতে হবে কি? পিবি, এটা প্রশ্নেই বলা ছিল। তাহলে পিবি ইকুয়াল এ ডিভাইডেড বাই আর। যখন সময়ের কথা উল্লেখ থাকবে না তখন সূত্র হবে এ বাই আর। তাহলে এর মান কত? 100, আর এর মান কত? 12%। ক্যালকুলেশন করলে কত? 833.33। এখন আমরা দেখব প্রবলেম নাম্বার 4। ববস লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ইজ ট্রাইং টু সেল ইউ অ্যান ইনভেস্টমেন্ট পলিসি দ্যাট উইল পে ইউ অ্যান্ড ইউর হিয়ার্স টাকা 1000 পার ইয়ার ফর এভার। তাহলে ববস একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে ইনভেস্ট করবে। ওখানে পলিসিটা হচ্ছে ঠিক এরকম, তোমাকে এবং তোমার উত্তরাধিকারকে প্রতি বছর কয় টাকা করে দিবে? 1000 টাকা করে দিবে। এভাবে
কত বছর? ফর এভার, অনির্দিষ্টকাল পর্যন্ত। ইফ দ্য রিকোয়ার্ড রিটার্ন অন দিস ইনভেস্টমেন্ট ইজ 13%, তাহলে ওই ইনভেস্টমেন্ট থেকে তোমার রিটার্ন আসবে কত পার্সেন্ট? 13%। হাউ মাচ উইল ইউ পে ফর দ্য পলিসি, তোমাকে এই পলিসির জন্য কত পে করবে? তাহলে প্রতি বছরে কত টাকা করে রিসিভ করবা? 1000 টাকা করে রিসিভ করবা। তাহলে এখন কথা হচ্ছে আমি বিনিয়োগ করলেই তো রিসিভ করতে পারবো, বিনিয়োগ না করলে তো রিসিভ করতে পারবো না। তার মানে আমাদেরকে প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। বিনিয়োগ করলেই আমি প্রতি বছরে কত টাকা করে রিসিভ করতে পারবো? 1000 টাকা করে রিসিভ করতে পারবো। তাই প্রেজেন্ট ভ্যালু সূত্র দিলাম। তাহলে প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল এই বাই আর, এখানে এই বাই আর দেওয়ার মানে হচ্ছে এখানে কিসের মান নাই? এন এর মান নাই। তাহলে এর মান কত? 1000। আর এর মান কত পার্সেন্ট? 13%। ক্যালকুলেশন করলে কত আসবে? 7692। এখন আমরা দেখব প্রবলেম নাম্বার 5। দ্য কস্ট অফ নিউ মেশিন উইল বি টাকা 95,000 ইন ফিউচার। তাহলে ফিউচারে একটি নতুন মেশিনের মূল্য হবে 95,000 টাকা। দ্যাট মিনস এটা অবশ্যই ফিউচার ভ্যালু, কোনো সন্দেহ নাই। ইফ টাকা 5,968 ইজ ডিপোজিটেড ইন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট পার ইয়ার অ্যাট 5% পার অ্যানাম, তাহলে তুমি যদি প্রতি বছরে 5,968 টাকা করে জমা করো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি বছরে, যেখানে তোমাকে 5% সুদ দিবে, then it will take how many years to accumulate the required amount to purchase the machine? তাহলে মেশিনটা পারচেজ করার জন্য যে টাকাটা লাগবে সেই টাকাটা পুঞ্জীভূত করতে কত বছর সময় লাগবে? একটু ইজি করে ফেলি। ফিউচারে একটি নতুন মেশিন কিনবে, ওই মেশিনের মূল্য হবে তখন কত টাকা? 95,000 টাকা। দ্যাট মিনস ফিউচার ভ্যালু। এই 95,000 টাকা হওয়ার জন্য তোমাকে প্রতি বছরে 5,968 টাকা করে রাখতে হবে, এবং রাখলে তোমাকে কয় পার্সেন্ট সুদ দিবে? 5% সুদ দিবে। বলা হচ্ছে এই 5,968 টাকা 5% সুদে যখন তুমি রাখবা, এই 95,000 টাকা হওয়ার জন্য কত বছর লাগবে? এন এর মান বের করতে বলছে। তাহলে এটা অবশ্যই কিসের অঙ্ক? এনইউটির অঙ্ক। কেন এনইউটির অঙ্ক? এখানে পার ইয়ার লেখা আছে। প্রেজেন্ট ভ্যালু নাকি ফিউচার ভ্যালু? অবশ্যই ফিউচার ভ্যালু। এখানে ফিউচার 95,000 টাকা লাগবে। শুরু নাকি শেষ? এখানে শুরু শেষ কিছুই বলা নেই, তাহলে কি হবে? শেষ হবে। তাহলে আমরা এখন ফিউচার ভ্যালু সূত্র দিব শেষ, অর্থাৎ কিছু টাকাটা শেষ হবে। তাহলে এফ ইকুয়াল a by r into 1 plus r whole to the power n minus 1। তাহলে এফ কত? 95,000। এর মান কত? 5,968। আর এর মান কত পার্সেন্ট? 5%। এন এর মান নাই, এন এর মানটাই বের করতে হবে। তাহলে এখন আমরা এই 95,000-এর সাথে এটা গুণ করে একটা মান পাইলাম 4,750। এই 5,968 টাকা যেরকম আছে সেরকম রেখে দিলাম। এটা হচ্ছে 1.05 পাওয়ার n minus 1। এখন এটা দ্বারা এটাকে ভাগ করে একটা মান পাইলাম, আর এই পাশে যেটা -1 ছিল সেটা এই পাশে যখন নিয়ে আসছি তখন +1 হয়ে গেছে, আর এই পাশে 1.05 4 টু দি পাওয়ার n। তাহলে তোমরা তো জানোই এক পাশে পাওয়ার থাকলে অপর পাশে পাওয়ার না থাকলে ওই পাশে আমরা লব নিই। এরপরে ক্যালকুলেশন করতে করতে অ্যান্সার আসবে কত? 12 বছর। অর্থাৎ ওই 12 বছর পরে তোমার কত টাকা হবে? 95,000 টাকা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে না বুঝলে তোমাদের জন্য কমেন্ট সেকশন আছেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।